আচ্ছা দেখো, আমরা ওজনের উৎপত্তি আমরা বললাম যে ওজন স্তর সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো ওজনের উৎপত্তি জানার আগে একটা ছোট্ট কথা জেনে নাও, ল্যাপস রেট। এটা অতটা ইম্পর্টেন্ট নয়। তো ল্যাপস রেটটা কি? আচ্ছা, আমরা বায়ুমণ্ডলে যত নিচ থেকে উপরের দিকে যাচ্ছি তত কোন স্তরে দেখছিলাম যে উষ্ণতা বাড়ছিল, কোন স্তরে উষ্ণতা কমছিল। কিন্তু বায়ুমণ্ডলের চাপটা কিভাবে পরিবর্তন হয়? চাপটা হচ্ছে যত আমরা নিচ থেকে উপরের দিকে যাব, চাপের কোনো সেরকম বাড়ে বা কমে না, একবারে কমেই যায়। ঠিক আছে, চাপ যত নিচ থেকে উপরের দিকে যাব তত চাপ কমতে থাকে, এবং কমতে কমতে 100 কিলোমিটার অবধি উঠলেই, 100 কিলোমিটারে যখনই উঠবো তখনই বায়ুমণ্ডলের চাপটা হয়ে যায় হচ্ছে 10⁻⁻6 atm। ঠিক আছে, হলো 10⁻⁻6। তো প্রায় নেই বললেই চলে, 100 কিলোমিটারের পরে আর বায়ুর চাপ প্রায় নেই বললেই চলে। ঠিক আছে। আচ্ছা, এবার চলে এসো ওজনের উৎপত্তিতে। আচ্ছা, ওজন মণ্ডল আমরা কাকে বলেছিলাম? বলেছিলাম যে ওজন স্তরটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের অন্তর্গত। তো এইটার বিস্তার হচ্ছে 20 কিলোমিটার থেকে 35 কিলোমিটারের মধ্যে। আচ্ছা, তো 20 কিলোমিটার থেকে 35 কিলোমিটারের মধ্যে বললাম। তো ওজনের সংকেত আমরা জানি O3। ঠিক আছে তো? আচ্ছা, তো ওই ওজনের সংকেতটা O3 বললাম। এই ওজন গ্যাসের ওই 20 কিলোমিটার থেকে 35 কিলোমিটারের মধ্যে ওজন গ্যাসের ঘনত্বটা খুব বেশি দেখা যায়। তো এই ঘনত্বটা তো মাপতে হবে আমাকে। তো এই ঘনত্ব মাপার জন্য আমরা একটা একক ব্যবহার করি। কি এককটার নাম? ডবসন। ডবসন। ঠিক আছে, ডবসন একক আমরা ব্যবহার করে থাকি এই ওজনের ঘনত্ব মাপার জন্য, এর ঘনত্বটা মাপার জন্য। বুঝতে পেরেছি? তো সাধারণত আমরা সেটা দেখি যে 450 ডবসন হয়। কত? 450 ডবসন। ঠিক আছে, 450 ডবসন হয়ে থাকে। ঠিক আছে, ওজনের ঘনত্বটা যদি এর থেকে কমে যায় তাহলেই দেখা যাবে যে ওজন স্তরে বিপত্তি হয়ে যায়। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই আশা করি। আচ্ছা দেখো, এবার তাহলে ওজন স্তরের উৎপত্তিটা কিভাবে হচ্ছে। তো আমরা জানি যে সূর্যালোক থেকে, এটা যদি সূর্য হয়, আমাদের পৃথিবীর যদি বাইরে এটা যদি সূর্য হয় আর এটা যদি পৃথিবী হয়, সূর্য থেকে অনেক ধরনের রে এখানে আসে, তাই তো আমরা জানি। আচ্ছা, এর মধ্যে একটা রে এর নাম হচ্ছে ইউভি রে। ঠিক আছে, যার নাম হচ্ছে আলট্রা ভায়োলেট রে। আলট্রা ভায়োলেট রে বাংলাতে বলবো আমরা অতি বেগুনি রশ্মি। ঠিক আছে, এই অতি বেগুনি রশ্মি সূর্য থেকে আসে ঠিকই, কিন্তু এটা দু ধরনের হয়ে থাকে। একটা কম তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত, একটা বেশি তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত। তাহলে কম তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত যে অতিবেগুনি রশ্মিটা আছে, সেটা ওজোন স্তরে যে O2 গ্যাস থাকে, ওজোন স্তরে শুধু যে O থাকে, O3 থাকে তা নয়, কিন্তু ওজোন স্তরে কিন্তু O2 গ্যাসও থাকে। ঠিক আছে তো? এই কম তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত যে রশ্মিটা, সেটা O2 গ্যাস শোষণ করে, সেটা দুটো O2 পরমাণুতে ভেঙে যায়। ঠিক আছে, এই দুটো পরমাণু কিন্তু গ্যাসীয় পরমাণু। ঠিক আছে, এগুলো কিন্তু সলিড না, এগুলো কিন্তু গ্যাসীয় পরমাণু। ঠিক আছে, তো এই দুটো পরমাণু যে ভাঙলো, সেইটা আবার ওখানে থাকা আরেকটা O2 এর সাথে যুক্ত হয়ে O3 গ্যাসটা তৈরি করে। ঠিক আছে, বুঝতে পারলাম? O3 গ্যাসটা তৈরি করে। ঠিক আছে, আর যে বেশি তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত যে ইউভি রেটা ছিল, সেটা কি হয়? বেশি তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত যে ইউভি রেটা, সেটা এই O3 গ্যাসগুলোই শোষণ করে। ঠিক আছে, এই O3 গ্যাসগুলো শোষণ করার পরে সেটা কিসে ভাঙে? O2 তে আর O তে ভেঙে যায়। ঠিক আছে, আবার এই ওটা আরেকটা O2 এর সাথে যুক্ত হয়ে O3 তৈরি করে। বুঝতে পারলাম? দেখো, তাহলে এখানে একবার O3 তৈরি হচ্ছে, একবার ভাঙছে, আবার O3 তৈরি হচ্ছে, আবার ভাঙছে। ঠিক আছে তো? তাহলে এই স্তরে কিন্তু ওজনের ঘনত্বটা একদম সঠিক পরিমাণে থাকছে। ঠিক আছে, একটা মজার বিষয় আমরা বলি, আমরা সুপার হিরো মুভি দেখি। ঠিক আছে তো? সুপার হিরো মুভিতে কি করে? সুপার হিরোরা আমাদের পৃথিবীর সবাইকে বাঁচায়, তাই তো? আচ্ছা, তো এই যে ওজোন স্তরকে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের সুপার হিরো বলা হয়। কেন সুপার হিরো বলা হয়? কারণ এই যে সূর্য থেকে যে ইউভি রেটা আসছে, এই ইউভি রেটাকে এ শোষণ করে নেয়। ঠিক আছে, বোঝা গেল? তাহলে ইউভি রেটাকে যেহেতু শোষণ করে নিচ্ছে, তা আমরা পৃথিবীকে বাঁচাচ্ছে। কারণ ইউভি রেটা যদি পৃথিবীতে এসে পড়ে, কি হবে জানো? পৃথিবীতে আর কোনো প্রাণ থাকবে না, পৃথিবী শুকিয়ে মরুভূমি হয়ে যাবে, কেউ বাঁচতে পারবে না। ঠিক আছে, তো তার জন্য যেহেতু ইউভি রেটাকে শোষণ করে নিচ্ছে, তাই ওজোন স্তরটাকে আমরা পৃথিবীর সুপার হিরো নাম দিয়েছি। ঠিক আছে, আরো একটা এর নাম আছে, যার নাম হচ্ছে সৌরপর্দা। সৌরপর্দা। ঠিক আছে, বাংলাতে বলা হয় সৌরপর্দা। বুঝতে পারলাম? সৌরপর্দা। সৌরপর্দা কেন বলা হয়? দেখো, আমরা এখনকার দিনে দেখবে যে মেয়েরা বাইরে বেরোনোর সময় অনেক সময় সানস্ক্রিন মেখে বেরোয়। কেন সানস্ক্রিন মেখে বেরোয়? কেননা তাদের চামড়াটাকে তারা রক্ষা করে, ওই আলট্রাভায়োলেট রেটাকে ওরা শোষণ করে রক্ষা করে।
তো তার জন্য এই ইউভির যে রেটাকে যেহেতু এই ওজোন গ্যাস আমাদের শোষণ করে ফেলছে, তাই একে আমরা সৌর পর্দা বলছি, অর্থাৎ এটাকে আমরা প্রাকৃতিক সানস্ক্রিন বা ন্যাচারাল সানস্ক্রিন আমরা বলে থাকবো। ঠিক আছে, আচ্ছা আর কি বাকি থাকলো এখানে? আরেকটা বাকি থাকছে হচ্ছে হ্যাঁ, ওজোন স্তরের আমরা উৎপত্তি বলে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে ওজোন স্তরকে আমরা বলেছিলাম যে পৃথিবীর সুপার হিরো, তাই তো? যে ও ইউভি রে থেকে আমাদের বাঁচা ছিল, তাই পৃথিবীকে রক্ষা করেছিল, তাই একে আমরা সুপার হিরো বলেছিলাম। তাই এই সুপার হিরোকে মারার জন্য তিনখানা ভিলেনের জন্ম হয়েছে আমরা পৃথিবীতে। এই জন্মগুলো কে দিয়েছে? আমাদের পৃথিবীর মানুষের কলকারখানাগুলোই দিয়েছে। তাই সেগুলোকে একে ফার্স্ট ভিলেন হচ্ছে সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন, তারপরে হচ্ছে NO, তারপরে হচ্ছে NO2। ঠিক আছে, এটা ক্রম অনুযায়ী লেখা আছে। হ্যাঁ, সবচেয়ে বেশি ক্ষতি করে সিএফসি, তারপরে NO, তারপরে NO2। ঠিক আছে, দেখো এবার দেখা যাক কিভাবে ক্ষতি করে তারা। তাহলে সিএফসি কি করে? সিএফসি এর সংকেত হচ্ছে CFCl3। ঠিক আছে, এই সিএফসি ইউভি রে এর সাথে বিক্রিয়া করে। ইউভি রে এর সাথে বিক্রিয়া করে ও কি করে? Cl স্টার মানে সক্রিয় ক্লোরিন তৈরি করে। আর কি তৈরি করে? CFCl2। ঠিক আছে, এই যে সক্রিয় ক্লোরিনটা, এই সক্রিয় ক্লোরিনটা আমাদের অক্সিজেনের যে O3 আছে, ওজনের যে O3, সেই O3 এর সাথে বিক্রিয়া করে ক্লোরিন মনোক্সাইড এবং O2 গ্যাস তৈরি করে। তাহলে ওই O3 টাকে ভেঙে দিল। ঠিক আছে, আচ্ছা তারপরে এই যে Cl তো উৎপন্ন হলো, ঠিক আছে, ক্লোরিন মনোক্সাইড, এটাও আবার আরেকটা O3 কে ভেঙে সক্রিয় ক্লোরিন এবং O2 গ্যাস তৈরি করে দেয়। ঠিক আছে, তাহলে দেখো এই বিক্রিয়াগুলো কিন্তু চক্রাকার বিক্রিয়া, তাই না? তাহলে একটা CFCl3 যদি ওখানে আমাদের বায়ুমণ্ডলে ঢোকে, সে ক্লোরিন সক্রিয় ক্লোরিন তৈরি করবে, সেটা আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ক্লোরিন মনোক্সাইড তৈরি করবে। সেই ক্লোরিন মনোক্সাইডটা আবার আরেকটা O3 এর সাথে বিক্রিয়া করে আবার আরেকটা সক্রিয় ক্লোরিন তৈরি করে দেবে। তাহলে সক্রিয় ক্লোরিনটা কিন্তু চলতেই থাকবে চক্রাকার ঘটাবে। এবং চক্রাকারে সেই ওজোন স্তরের যে আমাদের যে পৃথিবীর উপরে যে ওজোন লেয়ারটা ছিল, সেই ওজোন লেয়ারটাকে ধরো এইখানটায় বিক্রিয়া করছে, এইটা ধরো ওজোন লেয়ার আছে, তাহলে এই ওজোন লেয়ারটাকে কি করবে ওরা? এখানটায় ডেন্স না করে এখানকার ডেনসিটিটা কমিয়ে দেবে। ঠিক আছে, এই যে ডেনসিটিটা কমে গেল। ঠিক আছে, তাহলে এইখানটায় ওজোন স্তরটা পাতলা হয়ে গেল। এই যে ওজোন স্তরটা কমে যাচ্ছে, এটাকেই বলা হচ্ছে ওজোন গহ্বর বা ওজোন হোল। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো NO আর NO2 এর ভূমিকা যদি আমরা দেখে যাই, তাহলে এদিকে দেখো NO আর NO2 এর ভূমিকা কি বলেছে? NOটা O3 এর সাথে বিক্রিয়া করে NO2 এবং অক্সিজেন গ্যাস তৈরি করে। ঠিক আছে, ঠিক সেমনই NO2টা O3 এর সাথে বিক্রিয়া করে NO এবং O2 গ্যাস তৈরি করে। তাহলে এই দুটো গ্যাসের মধ্যে যে কোনো একটা গ্যাস যদি ওজোন লেয়ারে গিয়ে পৌঁছে যায়, ঠিক আছে, এই যে কোনো একটা গ্যাস যদি আমাদের এই ওজোন লেয়ারে গিয়ে পৌঁছে গেল, NO2 যদি এখানে গিয়ে পৌঁছে যায়, ও কি করবে? ও ওখান থেকে NO2 তৈরি করবে এবং O2 তৈরি করবে। ঠিক আছে, তাহলে NO ওখানে তৈরি হয়ে গেল, সেইটা আবার কি করবে? O3 এর সাথে বিক্রিয়া করে NO2 এবং O2 গঠন করবে। তাহলে এইখানে কিন্তু এই NO যদি ওখানে পৌঁছে যায়, তাহলে এর ঘনত্ব কিন্তু কখনোই কমবে না, তাই তো? এর ঘনত্ব বাড়তেই থাকবে, বেড়ে যাবে। ঠিক আছে, এর ঘনত্ব কিন্তু কমবে না। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এইভাবে এই তিনজন ভিলেন মিলে আমাদের সুপার হিরো ওজনকে কিন্তু ধ্বংস করে দিচ্ছে। তো এইটা কিন্তু একটা ক্ষতিকারক প্রভাব আছে অবশ্যই। যে কোনো একটা ভালো জিনিসের যদি ধ্বংস হয়ে যায় আমাদের পৃথিবীতে, তাহলে অবশ্যই তার ক্ষতিকারক প্রভাব থাকে। তাহলে সেই ক্ষতিকারক প্রভাবগুলো আমরা দেখছি। দেখো, তাহলে ওজোন স্তরে আমরা কি করব? ধ্বংসের ক্ষতিকারক প্রভাব পড়বো, তাই না? তাহলে ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাব কি হতে পারে তোমাদের একটু ভাবার চেষ্টা করো তোমরা। দেখো, ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাব, ঠিক আছে, ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকর প্রভাব। ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকর প্রভাবটা কি? ফার্স্ট প্রভাব হচ্ছে এ তো ইউভি রেকে আটকায় অবশ্যই। তাহলে ইউভি রেটা কি করবে? সরাসরি ডাইরেক্ট আমাদের ভূপৃষ্ঠে এসে পড়বে এবং তাতে কি অসুবিধা হবে? আমাদের জল শুকিয়ে যাবে। ফার্স্ট কাজই হবে, ফার্স্ট এ যা করবে সেটাকে জল শুকিয়ে দেবে। ঠিক আছে, জল শুকিয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলাম? সেকেন্ডটা কি হচ্ছে? সেকেন্ডটা হচ্ছে আমাদের যে হিমবাহ আছে, হিমবাহগুলো গলে যাবে, হিমবাহ গলে যাবে। ঠিক আছে, হিমবাহ গলে যাবে।
আর কি কি ক্ষতিকারক প্রভাব আছে? 3 নম্বর ক্ষতিকারক প্রভাব হচ্ছে স্কিন ক্যান্সার তৈরি করবে, স্কিন ক্যান্সার, ঠিক আছে, স্কিন ক্যান্সার তৈরি করবে। বুঝতে পেরেছো? মোটামুটি এই 3টা প্রভাবই জেনে রাখো, যেটা আমাদের খুব কাজে দেবে। 3টে প্রভাব যদি লিখতে আসে, এর থেকে বেশি প্রশ্ন আসে না মাধ্যমিকে আমাদের, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস জেনে রাখো, যেটা হচ্ছে ইউভি এ আর একটা হচ্ছে ইউভি বি, ঠিক আছে। এই ইউভি এ আর ইউভি বিটা কি জিনিস? ইউভি এ হচ্ছে আল্ট্রাভায়োলেট রশ্মি এ এবং ইউভি বি হচ্ছে আল্ট্রাভায়োলেট রশ্মি বি, ঠিক আছে, ইউভিটা, হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, এই ইউভি বিটা হচ্ছে আমাদের জন্য বেশি ক্ষতিকারক, এটাই মানুষের স্কিন ক্যান্সার তৈরি করে। বুঝতে পারছো? দেখো, এর পরের টপিক হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। আচ্ছা, গ্রিন হাউস এফেক্টটা কি জিনিস তার জন্য আগে জেনে নাও যে গ্রিন হাউস জিনিসটা কি। দেখো, আমাদের পৃথিবীর যে যদি ভূপৃষ্ঠ এটা হয়, তাহলে আমরা জানি এটা উত্তর মেরু, যদি ধরে নাও, তোমরা ধরে নাও এটা উত্তর মেরু। এই উত্তর মেরুতে অনেকগুলো এরকম কাঁচের ঘর তৈরি করা হয়। এই কাঁচের ঘর কেন তৈরি করা হয়? এখানে তো খুব ঠান্ডা থাকে, গরমকাল হোক কি শীতকাল হোক, এখানে কিন্তু উদ্ভিদ তৈরি করা যায় না। তো তার জন্য কি করা হয়, এরকম কাঁচের ঘর তৈরি করে, আর বাইরে যে সূর্য থাকে সেই সূর্যালোককে কাজে লাগিয়ে এখানে ছোট ছোট গাছ উৎপন্ন করা হয়, ঠিক আছে। এখানে ছোট ছোট গাছ উৎপাদন করা হয়, যেগুলো ওরা খাওয়ার কাজে লাগায়, ঠিক আছে। কি হয়, এই সূর্য থেকে একটা রশ্মি আমরা পড়লাম যে আল্ট্রাভায়োলেট রশ্মি আমরা পড়লাম। এই সূর্য থেকে আর একটা রশ্মি আছে যেটা হচ্ছে ইনফ্রারেড রশ্মি, ইনফ্রারেড রে বা অতি অবলোহিত রশ্মিও বলা হয়, অবলোহিত রশ্মি, ইনফ্রারেড রে। আচ্ছা, সূর্য থেকে যে রশ্মিটা আছে তার তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে বেশি, অর্থাৎ এটা বেশি পাওয়ারফুল, ঠিক আছে। আর এইটা যখন এই কাচের ঘরের মধ্যে ঢুকে গেল ইনফ্রারেডটা, তখন এই কাচের ঘরে সবার মধ্যে শোষিত হবে রশ্মিটা শোষণ হওয়ার পরে যখন, আচ্ছা, এই ইনফ্রারেড রশ্মিটা কি করে তার আগে জেনে নাও। ইনফ্রারেড রশ্মিটা কি করে, যে আমাদের যে সূর্যের মধ্যে যে তাপের সৃষ্টিটা সেটা এই ইনফ্রারেড রেটাই তৈরি করে, ঠিক আছে। এই ইনফ্রারেড রেটা যখন এই যে আমাদের ভেতরে থাকা যেসব যে গাছপালাগুলো কি কাছের ভেতরে থাকা যেসব জিনিসপত্রগুলো আছে সেগুলো শোষণ করার পরে সেগুলো উত্তপ্ত হয়ে যায়, ঠিক আছে। উত্তপ্ত হয়ে যাওয়ার পরে তাহলে ও যতটা তাপ নেবে সেটা নিয়ে নিল, বাকি তাপ কি করবে, ছেড়ে দেবে। তাহলে বাকি তাপ যখন ওই ইনফ্রারেডটা এরকম ভাবে ছেড়ে দিচ্ছে, এটা ছেড়ে দেওয়া ইনফ্রারেড, ঠিক আছে, এটা ছেড়ে দেওয়া ইনফ্রারেড, এটার তরঙ্গ দৈর্ঘ্য হয়ে যায় কম, এটার তরঙ্গ দৈর্ঘ্য কি হয়ে যায়, কম হয়ে যায়, কম তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, এটা তরঙ্গ দৈর্ঘ্যটা হয়ে যায় কম। হলো, এই কম তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত ইনফ্রারেডটা ওটা আর এই কাচের ঘর থেকে ভেদ করে ও আর মহাকাশে যেতে পারে না, তো ওটা এর মধ্যেই আবদ্ধ হয়ে যায়। এই জিনিসটাকে গ্রিন হাউস এফেক্ট নাম দেওয়া হয়েছে। তো আমাদের পৃথিবীর ক্ষেত্রেও এরকম কিছু একটা কাজ করে। কি এই কাজটা করে? দেখো, আমাদের পৃথিবী যদি আমরা এরকম ভূপৃষ্ঠ ধরে নিই, এটা যদি আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠ ধরে নিই, এই পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে এরকম বিভিন্ন গ্যাস বেরিয়ে আসে। সেই গ্যাসগুলো কে কে? একটা হচ্ছে CO2, তারপর হচ্ছে মিথেন CH4, তারপর হচ্ছে NO, তারপর হচ্ছে NO2, ঠিক আছে। এই গ্যাসগুলো আমাদের পৃথিবী থেকে বিভিন্ন কলকারখানা থেকে বেরিয়ে আসে, তাই তো। এই গ্যাসগুলো বেরিয়ে আসার পরে এরা কি করে, এরা বায়ুমণ্ডলে এরকম একটা স্তর তৈরি করে, ঠিক আছে। এই স্তরটা কি করে, আমাদের সূর্য থেকে যেসব ইনফ্রারেডটা এলো, যে ইনফ্রারেডটা সূর্য থেকে এলো, ঠিক আছে, যে ইনফ্রারেডটা সূর্য থেকে এলো সেই ইনফ্রারেডটা এখানে তো ঢুকলো, আমাদের ভূপৃষ্ঠকে ফার্স্টে গরম করলো, ঠিক আছে। তো এই ভূপৃষ্ঠও তো কিছুটা তাপ ছেড়ে দেবে, তাই না। তো এই তাপটা যখন ছেড়ে দিচ্ছে, এটা হচ্ছে কম তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত ইনফ্রারেড, এটা কম আর এটা বেশি, ঠিক আছে। হলো, এ বেশি শক্তিশালী, এ কম শক্তিশালী। তাহলে এই কম শক্তিশালী ইনফ্রারেডটা ও আর মহাকাশে ফিরে যেতে পারছে না। এই কম শক্তিযুক্ত ইনফ্রারেডটাকে কে কারা শোষণ করে নিচ্ছে? NO2, NO, CO2, CH4 এরা শোষণ করে পৃথিবীর মধ্যে একে আবদ্ধ করে দিচ্ছে। তো গ্রিন হাউস এফেক্টের জন্য, গ্রিন হাউস এফেক্ট এটাকেই আমরা গ্রিন হাউস এফেক্ট বলবো, ঠিক আছে। তো এই গ্রিন হাউস এফেক্টের একটা ভালো দিক আছে আর একটা খারাপ দিকও আছে। যদি এই গ্যাসগুলো না থাকতো, তাহলে এই কম তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত ইনফ্রারেডটা পৃথিবীর মধ্যে আবদ্ধ হতো না। তা আবদ্ধ না হলে কি হতো, তখন আমাদের পৃথিবীর গড় উষ্ণতা
-18 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যেত, -18 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস হয়ে যেত, তখন পৃথিবীতে প্রাণের উদ্ভব হতোই না, পৃথিবীতে প্রাণের উদ্ভব হতোই না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ইনফ্রারেড বা এই গ্রিন হাউস এফেক্টের এটাই ভালো দিক যে এরা পৃথিবীতে প্রাণের উদ্ভব করতে সাহায্য করে। ঠিক আছে? তো এটা খারাপ দিক কোথায়? এখনকার বর্তমান যুগে বা ভবিষ্যৎ প্রজন্মের কথা যদি আমরা ভাবি, তো তখন দেখব যে এই গ্যাসগুলো খুব প্রচুর পরিমাণে বেড়ে গেছে। প্রচুর পরিমাণে বেড়ে যাওয়ার জন্য এই গ্রিন হাউসের প্রভাবটা খুব বেড়ে যাবে। ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি গত শতাব্দী থেকে এই শতাব্দীতে প্রায় পৃথিবীর উষ্ণতাটা, গড় উষ্ণতাটা 2 ডিগ্রি বেড়ে গেছে। পৃথিবীর গড় উষ্ণতা 2 ডিগ্রি বেড়ে গেছে। পৃথিবীর এমনিতে গড় উষ্ণতা হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। ঠিক আছে? এর থেকে 2 ডিগ্রি বেড়ে যাচ্ছে। তো এইটা -18 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস হয়ে যেত, তখন পৃথিবীতে প্রাণের উদ্ভব হতোই না, পৃথিবীতে প্রাণের উদ্ভব হতোই না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ইনফ্রারেড বা এই গ্রিন হাউস এফেক্টের এটাই ভালো দিক যে এরা পৃথিবীতে প্রাণের উদ্ভব করতে সাহায্য করে। ঠিক আছে? তো এটা খারাপ দিক কোথায়? এখনকার বর্তমান যুগে বা ভবিষ্যৎ প্রজন্মের কথা যদি আমরা ভাবি, তো তখন দেখব যে এই গ্যাসগুলো খুব প্রচুর পরিমাণে বেড়ে গেছে। প্রচুর পরিমাণে বেড়ে যাওয়ার জন্য এই গ্রিন হাউসের প্রভাবটা খুব বেড়ে যাবে। ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি গত শতাব্দী থেকে এই শতাব্দীতে প্রায় পৃথিবীর উষ্ণতাটা, গড় উষ্ণতাটা 2 ডিগ্রি বেড়ে গেছে। পৃথিবীর গড় উষ্ণতা 2 ডিগ্রি বেড়ে গেছে। পৃথিবীর এমনিতে গড় উষ্ণতা হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। ঠিক আছে? এর থেকে 2 ডিগ্রি বেড়ে যাচ্ছে। তো এইটা গত শতাব্দী থেকে এই শতাব্দীর মধ্যে হয়ে গেছে, তাই তো? তাহলে এরপরে যখন আমরা বাড়তে যাবো, নিশ্চয়ই এটা 2 ডিগ্রিতে থেমে যাবে না। তো এইটা যেহেতু বাড়তে থাকছে, এই যে গ্যাসগুলো যেহেতু বাড়তে থাকছে, এই 2 ডিগ্রিটা নিশ্চয়ই আরো বেড়ে যাবে। তো তখন দেখা যাবে যে পৃথিবীর গড় উষ্ণতা প্রায় 50 ডিগ্রি হয়ে গেছে। ঠিক আছে? বোঝা গেল? এই গড় উষ্ণতা যদি 50 ডিগ্রি হয়ে যায়, তখন যেমন আমাদের আল্ট্রাভায়োলেট রেস এই হিমবাহকে গলিয়ে দিচ্ছিল, তেমন এই 50 ডিগ্রি হয়ে যাওয়ার জন্য হিমবাহ আরো তাড়াতাড়ি গলে যাবে, তাতে আমাদের পৃথিবীর ধ্বংস হয়ে যেতে পারে, তাই তো? আচ্ছা, এই যে 50 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে পৃথিবীর গড় উষ্ণতা কি হয়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে, তাই না? এই গড় উষ্ণতাটাকেই বেড়ে যাওয়াকে নাম দেওয়া হয়েছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। ঠিক আছে? এই গড় উষ্ণতা বেড়ে যাওয়াকেই নাম দেওয়া হয়েছে বিশ্ব উষ্ণায়ন, যেটা আমাদের পরের টপিক। ঠিক আছে? বিশ্ব উষ্ণায়ন। হলো? দেখো, তাহলে এই বিশ্ব উষ্ণায়ন আমরা বুঝতে পারলাম যে গ্রিন হাউস এফেক্টের প্রভাব কাকে বলে। এই গ্রিন হাউস বিশ্ব উষ্ণায়ন আমরা কাকে বলবো? এই যে গ্রিন হাউস এফেক্টের প্রভাবে যে আমাদের পৃথিবীর গড় উষ্ণতা বেড়ে যাওয়া, এটাকে গ্রিন হাউস এফেক্ট বলবো বা বিশ্ব উষ্ণায়ন বলবো। সরি, ভুল করলাম, বিশ্ব উষ্ণায়ন বলবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই বিশ্ব উষ্ণায়নের জন্য কে দায়ী? বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী হচ্ছে এই গ্যাসগুলো। ঠিক আছে? ঠিক আছে? তো এই গ্যাসগুলোকে কি গ্যাস বলে? গ্রিন হাউস গ্যাস বলে। গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে? গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে? এই গ্যাসগুলোকে আমরা কি নাম দিচ্ছি? গ্রিন হাউস গ্যাস নাম দিচ্ছি। হলো? আচ্ছা, দেখো, তারপরে আমরা কি দেখবো? তাহলে বিশ্ব উষ্ণায়নের আমাদের পৃথিবীতে প্রভাব কি? ওই একই প্রভাব, যেমন আমরা গ্রিন হাউস এফেক্টে বা ওজোন লেয়ার ধ্বংসের জন্য যা প্রভাব পড়েছিলাম, বিশ্ব উষ্ণায়নের আমাদের পৃথিবীতেও ওরকম একই প্রভাবই চলতে থাকবে। ঠিক আছে? ওরকম একই প্রভাব হবে। যে কি কি প্রভাব হবে? আমাদের হিমবাহ গলে যাবে, আস্তে আস্তে পৃথিবীর বনাঞ্চল ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে? পৃথিবীর বনাঞ্চল ধ্বংস হয়ে গেলে কি হবে? আমাদের পৃথিবীতে ঝড় বৃষ্টি হবে না, মেঘ বৃষ্টি হবে না। তো মেঘ বৃষ্টি না হলে কি সম্ভব নয়? আমাদের পৃথিবীতে প্রাণ থাকবে না। তো আস্তে আস্তে কি হয়ে যাবে? বিশ্ব উষ্ণায়ন আমাদের পৃথিবীকে ধ্বংস করে দেবে, তাই তো? তাহলে এই বিশ্ব উষ্ণায়ন থেকে বাঁচার জন্য আমাদের তো কিছু গ্রহণ করতে হবে, কিছু নিশ্চয়ই পদক্ষেপ নিতে হবে, তাছাড়া আমাদের পৃথিবীকে বাঁচানো সম্ভব নয়। তো বিশ্ব উষ্ণায়ন থেকে আমাদের পৃথিবী বাঁচার জন্য পৃথিবী কি কি পদক্ষেপ নিয়েছে? ফার্স্ট পদক্ষেপ হচ্ছে আইনি পরিকল্পনা। আইনি পরিকল্পনা। আইনে পরিকল্পনা। আইনে পরিকল্পনা। ঠিক আছে? তো আইনি পরিকল্পনাটা কি? পৃথিবীর বিভিন্ন দেশ, যেগুলো প্রগতিশীল দেশ, যেমন ধরো ইউএসএ, ইন্ডিয়া, এই দেশগুলো কি করছে? বিভিন্ন আইন পরিকল্পনা করছে, যাতে আমাদের এইখানকার দেশের যেসব বনাঞ্চল আছে, সেই বনাঞ্চলগুলোকে বাঁচানো যায়। ঠিক আছে? বনাঞ্চলগুলোকে বাঁচানো যায়। আমরা কি করছি? বিশ্ব উষ্ণায়নের জন্য গৃহীত পরিকল্পনা। এটা আমরা বলছি।
ঠিক আছে? গৃহীত পরিকল্পনা, ঠিক আছে? এরকম আইনি পরিকল্পনা ফার্স্টে নেওয়া হয়। তারপর কি? তারপর হয় হচ্ছে ফসিল ফুয়েলের কম ব্যবহার বা জীবাশ্ম জ্বালানির কম ব্যবহার। জীবাশ্ম জ্বালানির কম ব্যবহার, কম ব্যবহার, ঠিক আছে? জীবাশ্ম জ্বালানির কম ব্যবহার, বুঝতে পেরেছো? তাহলে জীবাশ্ম জ্বালানি কি? যে জ্বালানিগুলো আমরা পৃথিবীর নিচ থেকে পাই, অথবা পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে পেয়ে থাকি। তো সেগুলো কি কি? ভূপৃষ্ঠের নিচে থেকে। কি কি সেগুলো? কয়লা, পেট্রোলিয়াম, এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি। কেন একে জীবাশ্ম জ্বালানি বলছি? কারণ ওগুলো জীবদেহ থেকে তৈরি হয়েছে, তাই তো? বহু কোটি বছর ধরে মাটির নিচে চাপা পড়ে জীবদেহ থেকে তৈরি হয়েছে বলে তাই ওকে আমরা জীবাশ্ম জ্বালানি বলেছি, ঠিক আছে? তো এই জীবাশ্ম জ্বালানির ব্যবহারগুলো কমাতে হবে। কেন কমাতে হবে? কারণ এই জীবাশ্ম জ্বালানি থেকে মেন আমাদের যে গ্রিন হাউস গ্যাসটা, যার নাম হচ্ছে CO2, ঠিক আছে? এই 50% CO2 এখান থেকেই উৎপন্ন হয়, ঠিক আছে? এবং তাই এই CO2 ব্যবহার যেহেতু কমাতে হবে, বা CO2 যেহেতু কমাতে হবে, তাই আমাদের জীবাশ্ম জ্বালানি ব্যবহারটা আমরা কমাতে পারি, ঠিক আছে? আরো কিছু কিছু আমাদের গৃহীত পরিকল্পনা আছে, যেটা আমরা পরে এখানে আমরা শেয়ার করে দেবো তোমাদের সাথে। আচ্ছা, তো এইগুলো তোমাদের আজকের এখানে আমাদের পাঠ শেষ করলাম আমরা, ঠিক আছে? তো তোমরা হচ্ছে কি এবারে কথা হচ্ছে গিয়ে তোমরা পড়বে কি করে। দেখো, আমরা যেমন এখানে পড়ানোর সময় আমরা যেমন এখানে গল্পের ছলে বললাম, তোমরাও বাড়িতে নিজের ইচ্ছা মতন একটা গল্প বানাতে পারো। যে কোনো টপিক যখনই পড়বে না, তখনই একটা নিজের ইচ্ছা মতন বা নিজে রিলেট করার মতন একটা গল্প বানিয়ে নেবে। তাহলে দেখবে তোমাদের টপিকগুলো ভালো মনে থাকবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, গুড বাই, তোমরা ভালো থেকো। আবার আসছি আমরা পরের পার্টে।